বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অন্তর্বর্তী সরকারের লাখ কোটি টাকার বাজেটে বিশেষ কি আছে? পুরানো সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে নতুন অনিশ্চয়তা। বাংলাদেশে বিনিয়োগের আসল চিত্র কেমন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। এইসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার কথা তো শুনবই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। 7,90,000 কোটি টাকা বাংলাদেশের 2025-26 অর্থ বছরের বাজেটের আকার। বিশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের এই বাজেটে কি থাকছে, বিশেষ কি আছে এতে, দেখে নেওয়া যাক অর্থনীতির প্রতিবেদনে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। আসন্ন অর্থ বছরের জন্য বাজেটে বড় একটি পরিবর্তনের জায়গা ব্যক্তি পর্যায়ের আয়কর। নতুন নিয়মে প্রাথমিক পর্যায়ে না হলেও যেখান থেকে করযোগ্য আয় শুরু হয় সেখান থেকে করের বোঝা বাড়বে। করমুক্ত আয়সীমা এখন 3,75,000 টাকা, যা আগে 3.5 লাখ ছিল। নারীদের ক্ষেত্রে 4 লাখের জায়গায় 4,25,000 টাকা। তবে এর পর থেকে 1 লাখে যা 5% বা 5,000 টাকা ছিল, তার বদলে ট্যাক্স শুরু হচ্ছে 10% হারে। এবং করের ধাপগুলোর পরিবর্তনগুলো এমনভাবে করা হয়েছে যাতে করে আগের চাইতে বেশি হারে কর দিতে হবে আয়করদাতাকে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বাজেটকে গতানুগতিক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। আমাদের গতানুগতিক যে বাজেটের কাঠামো, সে তার মধ্যেই কিন্তু চেষ্টা করেছেন ওই জন আকাঙ্ক্ষার কতটুকু রিফ্লেক্ট করা যায়। এবং সেটা করতে গিয়ে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের গত 2 দশকের অথবা গতানুগতিক বাজেটের যে একটা পুঞ্জীভূত সমস্যা, যেগুলো সেই সমস্যাগুলো তো রয়েই গেছে। সেই সমস্যাগুলো বাইরে কিন্তু যাওয়া খুব একটা চায়নি। জিনিসপত্রের দামের দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বা শুল্কের পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্যেরও দামের পরিবর্তন হবে। যেসব জিনিসের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে ওভেন, ব্লেন্ডার মেশিন, এমন হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ফোন, প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালী পণ্য, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, সিগারেট, অনলাইনে কেনাকাটা, খেলনা, ব্লেড, সুতা, হার্ডওয়্যার পণ্য, এলপিজি সিলিন্ডার, নির্মাণ সামগ্রী, এমন বেশ অনেক কিছু। আর দাম কমতে পারে সে তালিকায় রয়েছে আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, চিনি, বিদেশি মাছ ও মাংস, বিদেশি পোশাক, জুতো ও স্যান্ডেল, লিথিয়াম ব্যাটারি, এমন অনেক কিছুই। এছাড়া কৃষি খাত, শিল্প খাত, পরিবহন খাত, ঔষধ শিল্প, এমন অনেক ক্ষেত্রেই কর ছাড়ের সুযোগ বাড়ানোর প্রস্তাব থাকছে। শুল্ক কমানো হয়েছে, শুল্ক বাড়ানো হয়েছে, কিন্তু এগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটাই অতীতের সরকার যেমন বাজেটে বিভিন্নভাবে এই কর হার বাড়ানো কমাতো, বিশেষ করে রাজস্ব আদায়কে টার্গেট করে। যতটুকু না এটা রাজস্ব আদায়টাই ছিল গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের চেয়ে, এবং সেই জায়গাটাই কিন্তু আমার কাছে এবারও তার থেকে খুব বেশি ব্যতিক্রম মনে হয়নি। কারণ এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে বাজেটের বড় সীমাবদ্ধতাটা হচ্ছে, যেটাকে এক কথায় বলি, সেটা হচ্ছে যে পুরনো কাঠামোর বাইরে বেরোতে না পারা। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা হলেও সব দিক বিবেচনায় সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তির জায়গা তৈরি করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। সঙ্গে আছেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার কাছে যাওয়া যাক। আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এই বাজেট? অর্থনৈতিক নীতির প্রশ্নে সরকারের অগ্রাধিকার সম্পর্কে কি ধারণা পাওয়া যায়, আর এই বাজেটে সরকার কি অর্জন করতে চাইছে বা কি অর্জন করতে পারবে বলে আপনার মনে হয়? প্রথমত, অন্তর্বর্তী সরকার হিসেবে তার যে এক ধরনের রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, সে কারণে আমরা দেখেছি যে সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে এক ধরনের পারমিশন নিতে হচ্ছে যে একটি বিশেষ পরিস্থিতিতে এই বাজেটটি দেওয়া হচ্ছে। সুতরাং সেটি একটি প্রথম বিশেষত্ব যে অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক হিসেবে এই কাজটি যে করছেন সেটি নিয়ে নেওয়া, এটি একটি জায়গা। দ্বিতীয় যে জায়গাটি আমাদের কাছে মনে হচ্ছে, যদিও বলা হয়েছে এই বাজেট ডকুমেন্টটিতে যে বৈষম্যহীন বা টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, খুব বেশি আসলে এই লক্ষ্যে বাজেট কাঠামোটিকে যে সাজানো হয়েছে সেটি বলা যাবে না। খুব বড় দাগে যদি মোটা দাগে কয়েকটি বিষয়কে বলি, আমার কাছে মনে হয়েছে যে শুল্ক কাঠামোতে একটা ব্যাপক পরিবর্তন আনার, এটি গুণগতভাবে
সবচেয়ে বড় প্রচেষ্টা এই বাজেটে আমার চোখে পড়েছে, এবং সেটি মূলত করা হয়েছে বাংলাদেশ যেহেতু 2026-এর নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, সুতরাং আমাদের শুল্ক কাঠামোতে যে পরিবর্তনগুলো দরকার, অর্থাৎ আমরা যে সমস্ত জায়গাতে কর অবকাশ সুবিধা দিচ্ছি, বিভিন্ন সুবিধা দিচ্ছি, সেইগুলো যে আর রাখা যাবে না, সেখানে এক ধরনের সংস্কার চেষ্টা। এবং আরেকটি হলো যে ট্রাম্প শুল্ক যেটি নামে পরিচিত, সেটিকে মাথায় রেখে কিছু ছাড় করণের চেষ্টা রয়েছে। এটি বাজেটের মোটা দাগে যদি বড় একটি জায়গা বলতে হয়, এটি আমার কাছে মনে হয়েছে যে লক্ষণীয় একটি বড় জায়গা যেটি করার চেষ্টা হয়েছে। ব্যক্তি পর্যায়ে করের ধরনটা যদি খেয়াল করেন, করমুক্ত আয়সীমার ওপরের দিকে কর হার বেড়েছে এবং করদাতার সংখ্যা তো খুব বেশি নয়, এটি নিয়ে বারংবার কথা হয়, 1% হয়তো পুরো জনসংখ্যার, ফলে যারা কর দিয়ে আসছেন তাদের ওপরই বোঝাটা বাড়লো কিনা, এবং বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ বা চাকরিজীবী তাদের জন্য এটা কি পরিস্থিতি তৈরি করতে পারে? একটা যেটা দেখবেন যে করমুক্ত আয়সীমা মাত্র 25,000 টাকা বাড়ানো হয়েছে, এর বাইরে প্রতি স্ল্যাবেই কিছুটা ঊর্ধ্বমুখীভাবে বাড়ানো হয়েছে। সুতরাং যারা কর জালের ভিতরে রয়েছেন তাদের কাছ থেকে আসলে কর আহরণের প্রচেষ্টা, এবং যদিও সরকার বলছেন যে এর মাধ্যমে কর রাজস্ব সরকার রাজস্ব আদায় প্রায় 7% বাড়ানোর টার্গেট তার, কিন্তু আমাদের হিসেবে যদি তাকে 5,60,000 কোটি টাকার যে লক্ষ্য, এটা যদি অর্জন করতে হয় তাহলে প্রায় 27% বা 28%-এর মতো লক্ষ্য অর্জন করতে হবে। কিন্তু মূল যেটি বলছিলেন আপনি, যে সেটা হচ্ছে যে যারা আগে দিচ্ছে তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিনা, মোটামুটি তাই। যদিও আমাদের হিসেবে আমরা যেটা দেখেছি যে সরকার বিপুল পরিমাণ কর হারাচ্ছেন বা কর আদায় করতে পারছেন না, সেটার মূল কারণ হলো কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা। আমাদের 2023 সালের একটা হিসেবে আমরা গবেষণা করে যেটা দেখেছি, 2,20,000 কোটি টাকার মতো কর থেকে সরকার বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য। সেরকম কিন্তু কোনো বড় উদ্যোগ আমরা এবারের বাজেট কাঠামোতে আমরা দেখিনি। যেটি বলা হয়ে থাকে বারংবার যে যারা হয়তো ধনী বা শিল্পোদ্যোক্তাদেরকে, সবাইকে নিশ্চয়ই একই জায়গায় ফেলা যাবে না, তাদের মধ্যে এই কর নানানভাবে আসলে রেয়াত পাওয়ার প্রচেষ্টা থাকে, তাদের হয়তো কিছু সুযোগ সুবিধা বা অন্যান্য প্রণোদনা থাকে। যারা করের বাইরে রয়েছেন তারা এই দিকে ছাড়াই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন, কিন্তু ওই যে একটা নির্দিষ্ট অর্থনৈতিক গণ্ডির মানুষ, তাদেরকে যদি বারংবার আসলে এর মধ্য দিয়ে যেতে হয় এবং এই রাজস্বের যোগান দিতে হয়, সেটা অর্থনীতিকে কতটা ঝুঁকিপূর্ণ করতে পারে? না, অবশ্যই, এবং সেই কারণে আরও ঝুঁকির মধ্যে এবার তারা পড়বে। তার কারণ হলো যেহেতু স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার অঙ্গীকার হিসেবে কর ছাড় যে সমস্ত খাতগুলোতে ছিল সেগুলো প্রায় সবই আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং এবারই শুনতে পাচ্ছি যে অনেকগুলো খাতের কর ছাড় আর প্রলম্বিত করা হবে না এবং আগামীতে এগুলো উইথড্র করা হবে। সুতরাং এই খাতের ব্যবসায়ীরা এটা সরাসরি এর ভুক্তভোগী হবেন, প্লাস ব্যক্তি খাতের তো রয়েছে সেই সমস্যাটি। সুতরাং এই জায়গাটির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না সরকার তার কর জিডিপি অনুপাত বাড়ানোর চেষ্টা না করবেন এবং সেটা যদি করজাল বিস্তৃত না করে, তাহলে অবশ্যই যারা দিচ্ছেন তাদের উপরই আসলে এই দুর্ভাগ্যটা। করজাল বিস্তৃত করার কোনো কৌশলের মধ্যে দেখতে পাই আমি খুব বড় দেখিনি। একটি দেখছি যে বলা হচ্ছে সকলকে ডিজিটাল উপায়ে আয়কর জমা দিতে হবে, অর্থাৎ অনলাইনে আয়কর জমা টিন বা নিবন্ধন করা তারাই, আবার যারা আছেন তাদেরকেই আসলে এখানে টার্গেট করা হচ্ছে। কিন্তু আবারও আমি বলছি যে বাংলাদেশে বিস্তৃত পরিসরে এত মানুষ রয়েছে যারা কিনা করযোগ্য আয় করেন কিন্তু কর দেন না। যেমন আমাদের 2018 সালের একটা গবেষণায় আমরা বলেছিলাম যে 67% যারা কোটি টাকার উপর আয় করেন তারা করজালের বাইরে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে বিপুল পরিমাণ আয় করেও তারা কিন্তু করজালের বাইরে থেকে যেতে পারছেন। তার কারণ হলো এইভাবে এনবিআর এখন পর্যন্ত সেই জায়গাটিতে তার প্রশাসন ছড়িয়ে দিতে পারেননি, অথবা ডিজিটাল উপায়ে সারা দেশে নিয়ে আসতে পারেনি, অথবা আরেকটু বড়ভাবে বললে এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেম, যেটা ভারতে যেটা আধার কার্ডের মতো, এরকম একটি সিস্টেমে আমরা যেতে পারিনি। অর্থাৎ তারা বাইরে রয়ে গেছেন এই অর্থনৈতিক কাঠামো, এবং যারা বাইরে রয়ে গেছেন তাদের আসলে সেরকম দুশ্চিন্তা নেই, যারা ভিতরে আছেন তাদেরই সমস্ত দুশ্চিন্তা। কমছে বিনিয়োগ, আর তার পেছনে জ্বালানি সংকট, সুধারের মতো পুরনো কারণের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এতে ব্যবসায়ীরা যেমন সংকটে পড়েছেন, তেমনি বাড়ছে বেকারত্ব, স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির আসল চিত্র জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। বাংলাদেশে ক্রমাগত কমতে থাকা বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগের এমন সব খবর হরহামেশাই এখন শিরোনামে, আর হবেই বা না কেন। তথ্য উপাত্ত বলছে আগের অর্থবছরের তুলনায় এই অর্থবছরের প্রথম 9 মাসে বিদেশি বিনিয়োগ কমেছে 26%, কমেছে মোট বেসরকারি বিনিয়োগও।
অর্থনীতিতে যেহেতু বিনিয়োগকে জিডিপি বা মোট দেশজ উৎপাদনের অনুপাতে মাপা হয়, সেই হিসেবে 2024-25 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ নেমেছে 22.48%, যা গত 5 বছরে সবচেয়ে কম। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডাকে। যদিও সেটা নিয়েও দেখা গেছে নানা বিতর্ক, কারণ এত সব উদ্যোগ আর তা বাস্তবায়নের খরচের পরও বাড়ছে না বিনিয়োগ। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে স্থবিরতা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিনিয়োগ না আসার বড় একটি কারণ। বিনিয়োগকারীরা পৃথিবীর কোথাও একটা অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ করবে না। সেটার কোনো, আপনি যদি অর্থনৈতিক এখন সূচক ভালোও থাকতো, মনে করেন মূল্যস্ফীতি ভালো অবস্থায় রয়েছে কিংবা আরও অন্যান্য সূচক ভালো অবস্থায় রয়েছে, তারপরেও কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ তারা কিন্তু চিন্তা করবে। বিদেশি বিনিয়োগ তো কখনোই এইরকম একটা পরিস্থিতিতে আসবে না, কারণ আপনি জানেন না যে কখন নির্বাচন হচ্ছে, আপনি জানেন না যে নতুন সরকার কখন আসছে। তো এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে, যেখানে কোনো পথরেখা নাই, পরবর্তী ধাপে কি আছে, সেখানে তো বিনিয়োগকারীরা আসবে না। রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি আছে জ্বালানি সংকটও। এ নিয়ে গত 25শে মে সংবাদ সম্মেলনও করেন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় কয়েকটি সংগঠন। অভিযোগ করেন শিল্প খাতে গ্যাস সংকটের। পরে শনিবার শিল্প কারখানা পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা স্বীকার করেন জ্বালানি উপদেষ্টা। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। তবে একথা বলার দুদিন পর, অর্থাৎ সোমবার পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ কর হার, এই 5টি বাধা চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। তার উপর নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলার অবনতি। ফলে বিনিয়োগ করতে গেলে সামগ্রিকভাবে নিরাপত্তা ঘাটতির কথা বলছেন কারখানা মালিকরা। আনরেস্টের ইস্যু চলে আসে, একটা ছোট ছোট ইস্যু নিয়ে, একটা দাবি নিয়ে দেখা যাচ্ছে একটা কারখানা বন্ধ হয়ে আছে, পাশের কারখানা বন্ধের জন্য তার আর এক কারখানা হচ্ছে। ব্যবসা করার জন্য যে সাপোর্টগুলো দরকার, জ্বালানি বলেন, নিরাপত্তা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো যাতে করে সে না ভোগে এবং সে টাকাটা যাতে সে উঠায় আনতে পারে। আপনি এখন ইনভেস্টমেন্ট করছেন, আপনি যদি ইন্টারেস্ট রেট দিয়ে এবং সব খরচ দিয়ে যদি উল্টা আপনার পকেট থেকে 10% টাকা মাইনাস হয়ে যায়, আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন? এর থেকে ভালো তো আপনি টাকাটা ব্যাংকে রেখে দিলেও তো আপনার টাকা মাইনাস তো আর হচ্ছে না। বিনিয়োগ কমলে প্রভাব পড়ে কর্মসংস্থানে। পরিসংখ্যানও বলছে সে কথাই। 2024 সালের শেষ 3 মাসে বেড়েছে বেকারত্বের হার। 2023 সালে 25.5 লাখ বেকারের সংখ্যা 2024-এ ছুঁয়েছে 27 লাখ। মজার বিষয় হলো, বিডাকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করতে দেখা গেলেও প্রতিষ্ঠানটিরই 12টি অর্থ বছরের উপাত্ত অনুযায়ী বরাবরই দেশীয় বিনিয়োগই জুগিয়েছে বেশি কর্মসংস্থান। আমরা তো বিদেশি বিনিয়োগের উপর ঝুঁকে থাকলেও বিদেশি বিনিয়োগ আনতে পারছি না। সুতরাং যেটা বললাম যে আপনার জিডিপির তুলনায় 1%-এরও কম, তো সেইখানে তো বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। দেশীয় বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ, সেটা বাড়াতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান হবে। এমনই যখন অবস্থা, তখন পরিস্থিতি বদলাতে কি করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ? ফাউন্ডেশনাল কিছু রিফর্ম দরকার, আমাদের বিনিয়োগ পরিস্থিতির উন্নতি দরকার। সেটা আজকে করা শুরু করলে অ্যাকচুয়াল বিনিয়োগ নাম্বারটা হয়তো আজকে থেকে 1-2 বছর পরে গিয়ে ইমপ্রুভ করা শুরু করবে। সো আমলাতান্ত্রিক জটিলতা এবং গ্যাসের সংকট মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে ইস্যু, আমাদের সেই ইস্যুগুলো, সো সেইগুলো সবগুলাকে আমরা একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এই বছরের মধ্যে ক্লাইমেটটাকে কতটুকু ইমপ্রুভ করে নিয়ে আসতে পারি এবং এই বছরের মধ্যে আমরা পাইপলাইনটাকে কতটুকু সেট করতে পারি, সো দ্যাট আমরা ভবিষ্যতে অ্যাকচুয়ালি বিনিয়োগের নাম্বারটাকে সিগনিফিকেন্টলি ইমপ্রুভড পজিশনে দেখতে পাবো। জাতিসংঘের 2024 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী 2023 সালে সারা বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই 2.2% কমলেও বাংলাদেশে কমেছিল 14%, যা তথ্য উপাত্তের বরাত দিয়ে সাম্প্রতিক সময়ে আরও কমেছে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। ফলে সব দিক মিলিয়ে চলমান পরিস্থিতির সমাধান ছাড়া বিনিয়োগে আশার আলো দেখার সুযোগ কম বলছেন সংশ্লিষ্টরা। তানহা তাসনিম, বিবিসি বাংলা। অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম আছেন সঙ্গে। এই সরকার উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক অবস্থা পেয়েছে, সেটি তারা বলেও থাকে।
তারপরেও সরকার গত 9 মাসে যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করেছে সেগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই বিনিয়োগ বাস্তবতা মাথায় রেখে? এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা হচ্ছে, বড় বড় আয়োজন হচ্ছে, এদিকে দেশীয় যে উদ্যোক্তারা তারা যে সংবাদ সম্মেলন করেছেন একজন বলছিলেন যে যদি গ্যাস সরকার দিতে না পারে সরকার কারখানা চালাক। দেখুন, এই সরকার ক্ষমতায় আসবার পর থেকে যতদিন গিয়েছে তাতে সবচেয়ে কম নজরে পড়েছে আসলে অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো। তার ভিতরে যদি চোখে পড়ার মতো কিছু সংস্কার দেখা যায় সেটা জ্বালানি বিদ্যুৎ খাতে অল্প কিছু আমরা সংস্কার দেখেছি, আর্থিক খাত বা অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু সংস্কার দেখেছি, কিন্তু সেগুলো একেবারে তলানির অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কিছু উদ্যোগ, সেটাও পর্যাপ্ত নয়। অর্থাৎ আমরা এখনো কিন্তু তলানি থেকে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতিতে এখনো যেতে পারিনি, এবং তার জন্য যে পরিমাণ সময় এবং উদ্যোগ দরকার সেই পরিমাণ অর্থনৈতিক উদ্যোগগুলো আমরা পর্যাপ্তভাবে নিতে পারিনি। বরঞ্চ এই সময়কালে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে, আবার বিভিন্ন রকমের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া এসছে, এবং সেই কারণে গিয়ে অর্থনৈতিক বিষয়গুলো সরকারের প্রাধিকারের পিছনে পড়ে গিয়েছে। এর ফলে যেটা হয়েছে যে বিনিয়োগের ক্ষেত্রে যে ধরনের কাম্য পরিস্থিতি আমরা প্রত্যাশা করছি সেই ধরনের পরিস্থিতি কিন্তু আগেও ছিল না, এই মুহূর্তে আসলে নেই। এবং সবচেয়ে বড় যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা সচরাচর যে সমস্যাগুলো বলে থাকি, যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা উচ্চ সুদের হার অথবা উচ্চ কর হার, যেটা আপনাদের রিপোর্টে দেওয়া হয়, তার সাথে কিন্তু নতুন অনেক কারণ যুক্ত হয়েছে। গ্যাস বিদ্যুতের সমস্যা কিন্তু আগে কেউ কখনো বিনিয়োগকারীরা বলতেন না, কিন্তু এখন যারা বিনিয়োগে রয়েছেন তারাই বলছেন যে আমরা তো আমাদের ফ্যাক্টরিগুলোর জন্যই গ্যাস বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে নতুন বিনিয়োগ এসে কি করবে, কোথা থেকে সেই গ্যাস বিদ্যুৎ তাকে দেবে সরকার? সুতরাং এই চ্যালেঞ্জটি তখন বলছেন। আর একটা নতুন চ্যালেঞ্জ যেটা আগামী বেশ কিছুকাল ভোগাবে, সেটা হচ্ছে যে এখানে বিনিয়োগ করবার পরে টাকা মুনাফা প্রত্যাবাসন করবার জন্য যে পরিমাণ ব্যালেন্স অফ পেমেন্টসে বা ফরেন রিজার্ভের সঞ্চিতি দরকার সেটি কিন্তু যথেষ্ট না। ফলে বিনিয়োগকারীরা কিন্তু এরকম একটি অল্প সঞ্চিতির ভিতরে কিন্তু ওই ঝুঁকি নিতে চান না যে বিনিয়োগ করব পরে আমি টাকা ডলারে নিয়ে যেতে পারবো কিনা। এই বক্তব্যের প্রেক্ষাপটে বিডার চেয়ারম্যানের ওই অংশটুকু যদি আমরা আলোচনায় আনি, তিনি বলেছেন ক্লাইমেট সেট করছেন তারা, যেটার ফলাফল পরে পাওয়া যাবে। এই বাস্তবতা, অর্থনৈতিক কাঠামো, আপনি রিজার্ভের সঞ্চিতির কথা বলছেন, এই ক্লাইমেট সেটিংটাই কিভাবে দেখেন এবং সেটা কার্যকর কতটুকু? দেখুন, আমার কাছে মনে হয় যে বিডা চেয়ারম্যানের খুব উচিত হয়নি ওরকম একটি বিনিয়োগ সম্মেলন করা এই ধরনের বাস্তব পরিস্থিতিতে। বরঞ্চ উচিত ছিল যে বর্তমানে যে ধরনের বিনিয়োগগুলো রয়েছে তাদেরকেই কিভাবে ন্যূনতম যে বিনিয়োগ সুবিধাগুলো দেওয়া সেটি নিশ্চিত করা। একটু ব্যাখ্যা করবেন কেন উচিত হয়নি আপনার মনে হচ্ছে? দেখুন, একজন বিনিয়োগকারীকে যখন আপনি আকৃষ্ট করেন তিনি অনেক প্রত্যাশা নিয়ে আসেন, এবং যখন একটি অন্তর্বর্তী সরকার এই দায়িত্বটি নিয়ে এই কাজটি করেন তখন কিন্তু আরো বেশি এক্সপেকটেশন হয়, তারা এসে দেখতে চান যে পরিবর্তনগুলো কি হয়েছে। যদিও তারা বাইরে থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু ভিতরে এসে কিন্তু তারা সেই পরিবর্তনগুলো দেখতে চান। আপনার খেয়াল থাকবে ওই সময়ে কিন্তু শ্রমিকদের আন্দোলন হচ্ছিল, তারা বেতন ভাতাদি পাচ্ছিলেন না, বিভিন্ন কারখানায় গ্যাস বিদ্যুতের সমস্যা যাচ্ছিল, সেই কারণে লোডশেডিংও হয়েছিল সম্ভবত শেষ। সুতরাং এইগুলো কিন্তু সেই সময়ের রিপোর্টে এসছে বা এগুলো কিন্তু বিনিয়োগকারীরা সেটা দেখে গিয়েছেন। সুতরাং ওর পরিস্থিতির পরে গিয়ে আপনি আপনাদের রিপোর্টে দেখালেন যে গত বছরের তুলনায় এই বছরে এসে বিনিয়োগ কিন্তু তুলনামূলকভাবে কমেছে। আপনারা তো মনে থাকবে ডক্টর মোয়াজ্জেম যে আগত অতিথিদের কেউ কেউ ইপিজেড ভ্রমণ করেছেন বা কোথাও কোথাও পরিদর্শনে গেছেন, সেটা তাদেরকে একটা ভালো ইমপ্রেশন দিতে পারে না, যেটা কাজে লাগতে পারে? অবশ্যই অবশ্যই সেটা ইমপ্রেশন দিয়েছেন, তার সেটা হয়তো ভবিষ্যতের জন্য তিনি কিছুটা জেনে গেছেন, কিন্তু তিনি এখনই কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সেটির মতো তিনি কোনো, আমার ধারণা কোনো পরিস্থিতি এখনো আমাদের তৈরি হয়নি। এবং যেটি আপনাদের রিপোর্টগুলোতে এসেছিল যে অন্যান্য সমস্যা তো রয়েছে, তার ভিতরে যেহেতু রাজনৈতিক অনিশ্চয়তা এখন যুক্ত হয়েছে, সুতরাং এই পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরা যদি না আগায় তাহলে বিদেশি বিনিয়োগও কিন্তু সেখানে যাবে না। সুতরাং সেরকম একটা পরিস্থিতি আমরা এখন দেখছি। এই কারণগুলো এগুলো বদলে যাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হতে পারেন? উত্তরণের জন্য সরকারের হাতে বিকল্প কি আছে বা বিকল্প কি করতে পারে সরকার? আমার কাছে একটি বিকল্প মনে হয়, সেটি হচ্ছে দ্রুত নির্বাচন, এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক উত্তরণ শেষ করা, এবং তার মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সরকারের কাছে দিলে তখন একটি দীর্ঘস্থায়ী একটা প্রেক্ষিত বিনিয়োগকারীরা দেখতে পান, বলতে পারেন যে হ্যাঁ সংস্কার হলো না, এর ভিতরে একটি দেখুন সংস্কার কখনো আপনি অল্পভাবে বা
বা সবকিছু একবারে করে আপনি দিতে পারবেন না। সংস্কার প্রক্রিয়ার ভিতরেই এক ধরনের চলমানতা রয়েছে। সুতরাং সেটি একবারে হয়ে যাবে, যারা আসবে তারা ভালো না, তাদেরকে আমরা শুদ্ধ করে বসিয়ে দেব, এই ধরনের মনোভঙ্গিটি দুর্বল বা ত্রুটিপূর্ণ। আমার কাছে মনে হয় আপনি মনে করছেন অর্থনীতির জন্য। অবশ্যই আমার কাছে মনে হয় যে রাজনৈতিক উত্তরণটি ঘটলে সেটা অর্থনৈতিক উত্তরণেও সহায়তা করবে। আচ্ছা, দেশের ৩০টি রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে কমিশনের অন্য সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপি, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সবার আলোচনার ভিত্তিতে আমরা জুলাই সনদ করব, এটাই আমাদের লক্ষ্য। রাজনৈতিক বিভক্তিকরণ এড়িয়ে দলগুলোর মধ্যে ঐক্যের প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। গত 20 মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। প্রথম পর্বের আলোচনা শেষ হয় 19 মে। সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব। অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনছিলাম, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্বের বৈঠকে তিনি কথা বলেছিলেন। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আগের এক প্রতিবেদনে উঠে এসেছিল যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এবং রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই যে রাজনৈতিক টানাপোড়েন, অস্থিরতা, সেটা অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলছে? দেখুন, প্রথমত একেবারে সরাসরি যেটা, যদি বিনিয়োগ কম হলে যে সরাসরি তার কর্মসংস্থানে প্রভাব পড়ে, এবং আপনার রিপোর্টে বলছিলেন যে প্রায় 27 লক্ষ বেকার তৈরি হয়েছে এই সময়কালে। আরেকটি রিপোর্টে দেখা যায় যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে দেখা যায় যে শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের এর মধ্যে অনেক ছেদ হয়েছে। সুতরাং বিনিয়োগজনিত অনিশ্চয়তা ইতিমধ্যেই আমাদের এখানে দৃশ্যমান, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অন্য যে সমস্ত জায়গায় আপনি এর প্রভাব দেখতে পারবেন, তার ভিতরে আপনি চিন্তা করতে পারেন যে বিনিয়োগের বাইরে আমরা সামাজিক অন্যান্য খাতগুলোতে এর যে সমস্ত প্রভাব, যেমন শিক্ষা, স্বাস্থ্য বা এই সমস্ত ক্ষেত্রে সরকারের যে ধরনের বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগগুলো কিন্তু আমরা এই সময়কালে করতে পারছি না, যেহেতু পর্যাপ্তভাবে সরকারের হাতে অর্থ নেই। এবং সে অর্থ নেই হওয়ার একটা বড় কারণ হলো যে রাজস্ব আদায় কম, এবং অন্যান্য খাতে বিনিয়োগ করতে গিয়ে সরকার টাকা পাচ্ছে না, সেই জন্য এক্ষেত্রে বিনিয়োগ কম করতে হচ্ছে, সেটি একটি দিক। আবার যেহেতু রাজস্ব আদায় কম হচ্ছে অনিশ্চয়তার জন্য, সেই কারণে কিন্তু সরকারের হাতে অর্থ কম হওয়ার কারণে সামগ্রিকভাবে বাজেটের আকারটিও কিন্তু আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আপনি দেখবেন যে বাস্তবায়নজনিত চ্যালেঞ্জ তো আছেই, প্লাস রাজস্ব আদায়ও কিন্তু তুলনামূলকভাবে কম, এবং তার একটা প্রভাব কিন্তু আমরা সামগ্রিকভাবে দেখছি। মোট কথা, আপনি রাজনৈতিক অনিশ্চয়তার একটা প্রভাব অর্থনৈতিকভাবে সরাসরি কর্মসংস্থানে বিনিয়োগে যেমন দেখছি, আবার রাজস্ব আদায় কম হওয়ার কারণে সামাজিক খাতগুলোতে বা গুরুত্বপূর্ণ সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড, সেখানে বিনিয়োগ না করতে পারার একটা দুর্বলতাও কিন্তু আমরা এই সময়কালে চোখে দেখছি। এখন এই জায়গায় বাজেট, অর্থাৎ 2025-26 অর্থবছর যে বাজেট ঘোষণা করা হলো, যদি ডিসেম্বরে নির্বাচন হয় অনেক কোনো রাজনৈতিক দলের দাবি অনুযায়ী, তাহলে এই সরকার অর্ধেকটা সময় হয়তো এই বাজেট বাস্তবায়নের জন্য সময় পাচ্ছে। যদি জুনে হয় তাহলে এই পুরো একটি বাজেট তারা করতে পারবে, অন্তত বাজেট তারা বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবে। এবং তাদের দিক থেকে প্রশাসনের মধ্যকার আনুগত্য, বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণের প্রশ্নে তাদের নিজেদের এক ধরনের অসন্তোষ রয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে তার পদত্যাগ ভাবনা এগুলো বলেছেন। ফলে এই বাজেট বাস্তবায়ন বর্তমান সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের হবে, আপনি কি প্রতিবন্ধকতা দেখেন? আমি তো মনে করি যে এই বাজেটটি বাস্তবায়ন এই সরকারের দায়িত্ব হওয়া উচিত নয়, এবং আমি মনে করি যে তারা অন্তর্বর্তী সরকার হিসেবে বাজেট দেবার প্রয়োজন পড়েছে, সেই জন্যই তারা এটি দিয়েছেন। আমি একটু অবাক হয়েছি, আজকে কোনো পত্রিকাতে বা মিডিয়াতে দেখাচ্ছিল অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আমি একটু বিস্মিত হয়েছি, কেন তারা প্রথম বাজেট বলতে চাচ্ছে, তার মানে কি? আসলে আমার কাছে কখনোই মনে হয় না যে অন্তর্বর্তী দায়িত্বের বড়ভাবে অন্য কোনো দায়িত্বের দিকে তাদের যাওয়া দরকার আছে। আপনি বলছেন যে ডিসেম্বর, আমি তো মনে করি যে যত দ্রুত সম্ভব তারা যে জুলাই সনদের কথা বলা হলো, এটি করে নির্বাচনের জন্য 3 মাস দিয়ে
অন্তর্বর্তী সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারে গিয়ে বাজেটটি বাস্তবায়ন নির্বাচনে তারা যেতে পারেন এবং বাজেটটি নতুন একটি সরকার করবে। এমনকি মানে সেই জায়গাটির ক্ষেত্রে একটু অবাক হয়েছে, আজকে বাজেট বক্তৃতায় কিন্তু নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় কিন্তু আলোচনা হলো না। আমি একটু আশা করেছিলাম যে অর্থ উপদেষ্টা লক্ষ্য একটা নিরপেক্ষ নির্বাচন, হ্যাঁ, কিন্তু বরঞ্চ এখানে আমি আশা করেছিলাম আরো বিস্তারিত বলবেন, কারণ প্রায় 2000 কোটি টাকা তারা রেখেছেন যে নির্বাচনের জন্য, এবং যেহেতু নির্বাচনই এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি, এবং সেই ধরনের কিন্তু বিষয়ের রেখাপাত কিন্তু তুলনামূলকভাবে কম দেখেছি, যেটা আমার কাছে একটু চোখে লেগেছে। আচ্ছা, ডক্টর খন্দকার গোলাম আজম, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো সময় শুভ লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।